বন্ধুরা নমস্কার। যতনানু গোলঙ্কা। রাজ্য নির্বাচন কমিশন কি জানতো না যে গড়িয়া পূজা কবে? রাজ্য নির্বাচন কমিশন কি জানে না যে গড়িয়া পূজার দিন সব অংশের মানুষ গড়িয়া পূজা নিয়ে ব্যস্ত থাকে? সে শুধু তিপ্রাসা না, বাঙালি সব অংশের মানুষই গড়িয়া পূজাকে, গড়িয়া দেবতাকে ভগবান হিসাবে পূজা করে এবং সেই পূজায় অংশগ্রহণ করে। সেদিন যদি এডিসির নির্বাচন হয় তাহলে অসুবিধা হতে পারে, কারণ একই মানুষ সেদিন পুজোয় যাবে না নির্বাচনে ভোট দানের জন্য যাবে। কারণ বহু জায়গাতে গড়িয়া পূজা হয়, বহু জায়গাতে, সারা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে গড়িয়া পূজা অনুষ্ঠান হয়। রাজ্য স্তরে তো হয়ই, এছাড়াও বিভিন্ন জায়গাতে হয়। সেই সময় তাহলে কি এটা নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা জানে না বা জানতেন না? জানতেন না এটা মনে করার কোনো কারণ নাই, কারণ তারাও এই মাটিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। যারা আধিকারিক তারা এরকম না যে হঠাৎ করে তারা চাকরি পেয়েছেন, পেয়েই তারা ইলেকশন কমিশনে বসে গেছেন, তা না, কিন্তু তারা সবাই অভিজ্ঞ। এবং রাজ্য নির্বাচন কমিশন যে রাজ্য বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, বা রাজ্যে যেহেতু শাসক দল বিজেপি, সরকারে আছে বিজেপি, তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, এটা মনে করারও কি কোনো কারণ আছে নাকি? তাহলে নির্বাচন কমিশন কি জেনে বুঝেই 13 তারিখ মানে 13 এপ্রিল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএডিসির নির্বাচনের দিনক্ষণ কেন ধার্য করলো? এটা ধার্য করার পেছনেও কি, মানে এই দিনটাকে সিলেক্ট করার পেছনেও কি একটা রাজনৈতিক কারণ রয়েছে? মানে হলো বিজেপি নেতারা যাতে সুযোগ পায় যে নির্বাচন কমিশনের কাছে দিনটি পরিবর্তন করার জন্য চিঠি লেখার, তারা যাতে দাবি তোলার সুযোগ পায়, এবং সেই মানুষগুলো, যে মানুষগুলো গড়িয়া দেবতাকে ভগবান হিসেবে পুজো করে, সেই মানুষগুলোকে যাতে দেখাতে পারে যে দেখো, নির্বাচন কমিশন 13 এপ্রিল এডিসি নির্বাচনের তারিখ ঠিক করেছে, কিন্তু আমরাই একমাত্র যারা চিঠি লিখে তার সেই দিন পরিবর্তন করার জন্য দাবি জানিয়েছি। এবং যদি সেই দিনটি পরিবর্তন করা হয়, ধরুন 13 তারিখের জায়গা 14 অথবা 15 তারিখ অথবা 16 তারিখ, মানে অন্য কোনো তারিখে যদি পিছিয়ে দেওয়া হয় নির্বাচন, এডিসি নির্বাচন 1 দিন 2 দিন যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে তিপ্রাসা মানুষ, মানে ভোটারদের কাছে, এডিসির ভোটারদের কাছে গিয়ে বিজেপি নেতারা গলা চড়িয়ে চিৎকার করে করে আপনার বলতে পারবেন যে আমাদের কারণে, এই দেখো আমরা চিঠি লিখেছি এবং আমাদের কারণে এটা হয়েছে। তার মানে আমরা কতটুকু মানে যত্নশীল, যে আমাদের রাজ্যের যে সংস্কৃতি, আমাদের রাজ্যের মানুষের যে ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্য, তার প্রতি আমরা কতটুকু চিন্তাশীল, যে দেখো আমরা এটা করেছি। তার কারণে কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? তো এই প্রশ্নটা তো ডেফিনেটলি একটা বৈধ প্রশ্ন। এই প্রশ্নটা মানুষের মনের মধ্যে ওঠাটাই স্বাভাবিক, কারণ এতদিন ধরে ভিলেজ কাউন্সিল নির্বাচন করাচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন, আর কিছু বলার তো কোনো দরকার হয় না। তো মানুষের অনেক কাজই তো সময় মতো আমাদের রাজ্যে হয় না। তো এই ক্ষেত্রে এরকম ভাবে কেন করা হলো, এই প্রশ্নটা। আর পাশাপাশি হলো, এবার এই যে 13 এপ্রিল এডিসির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, তার মাত্র 4 দিন আগে 9 এপ্রিল ধর্মনগরের উপনির্বাচন হবে। তার মানে এপ্রিল মাসের মোটামুটি প্রথম অর্ধ যদি বলি আমরা, কারণ 9 এপ্রিল প্রথম অর্ধের মধ্যে পড়ে, আর 13 এপ্রিলও প্রথম অর্ধের মধ্যে পড়ে। এই প্রথম অর্ধটা রাজ্যের পরিবেশটা একেবারেই রাজনৈতিক, একেবারেই নির্বাচনী পরিবেশ হিসাবে থাকবে। আর এখন থেকে তো শুরু হয়ে গেছে, কারণ যা দেখলাম যে মনোনয়নপত্র পেশ করাও শুরু হয়ে যাবে এর মধ্যেই। আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই, কারণ অনেকে হয়তো খেয়াল করেননি যে 13 এপ্রিল তো নির্বাচন হবে, মানে ভোট গ্রহণ হবে। এবার কমিশন থেকে জানানো হয়েছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হলো 25শে মার্চ। তার মানে এখন শুরু হয়ে যাবে মনোনয়নপত্র জমা দেয়া। 26শে মার্চ মনোনয়নপত্রগুলো পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন হলো 28শে মার্চ। আর 13 এপ্রিল হলো ভোট গ্রহণ। ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। যদি প্রয়োজন হয় তাহলে রিপোল বা ফ্রেশ পোল হবে 16 এপ্রিল, গণনা হবে 17 এপ্রিল।
আর 18 এপ্রিলের মধ্যে তো পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। তো এবার কংগ্রেস, সিপিএম, বিজেপি এমনিতেও তো আগে থেকেই ময়দানে নেমে গেছে। সিপিএম তো আগেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল, এই ক্ষেত্রে তারা সবার চেয়ে এগিয়ে ছিল। বিজেপি, তারপর তীব্রামথা ইত্যাদি দলগুলো এখন সবাই পূর্ণ উদ্যমে নেমে পড়বে এবং রাজ্যের তো 2/3 এলাকা জুড়ে এডিসি রয়েছে। তার মানে হলো রাজ্যের বেশিরভাগ এলাকাতে এখন আপনার প্রচার অভিযান চলবে, জিন্দাবাদ জিন্দাবাদ। কেউ কাউকে জিন্দাবাদ বলবে, অন্য কাউকে মুর্দাবাদ বলবে, এইগুলি তো চলে আমাদের রাজনীতিতে। যদিও মুর্দাবাদ বলাটা শোভনীয় না, জিন্দাবাদ বলাটা ঠিক আছে। এই সময়ে অনেকে অনেক ধরনের হুঙ্কার দেবে। ইলেকশনে জেতার ব্যাপারে অনেকে বলবে যে মানে বিরোধীরা কুপকাত হয়ে যাবে, একটিও ভোট না ভোট না ভোট না, এগুলিও সব হবে এই সময়। তো খুব মজার। আর এই যে আমাদের রাজ্যে যখনই নির্বাচন আসে, মানে এমন ঘটনা, কাণ্ড কারখানা প্রচারের সময়গুলিতে ঘটে যেগুলি নিয়ে ভালো ভালো মিম তৈরি হতে পারে। বাচ্চারা যারা ইউটিউব করে বা সোশ্যাল মিডিয়াতে যারা মিম টিম তৈরি করে, তাদেরকে বলবো তোমাদের একটু রোজগার টোজগারের সুযোগ আসবে এই সময়গুলোতে যদি প্রচারের দিকে যদি লক্ষ্য রাখো। হ্যাঁ, এই যে দুটো ভোট, দুটো নির্বাচন, একটা হলো উপনির্বাচন, উপনির্বাচন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই কেন্দ্রে নির্বাচিত ব্যক্তি রাজ্যের বিধানসভার স্পিকার ছিলেন। তো সুতরাং তার মৃত্যুতে শূন্য হওয়া আসনটি তো একটা বিশেষ গুরুত্ব পাই। আর তাছাড়া গত বিধানসভা নির্বাচনে 23-এ এই কেন্দ্রে কিন্তু কংগ্রেস দুর্দান্ত রেজাল্ট করেছিল। আমি আবারও বলি যে সেই নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে জোট ছিল। সুতরাং কংগ্রেস প্রার্থী যে ভোটগুলো পেয়েছিলেন, যেটা 2018-র তুলনায় অস্বাভাবিক বেশি, আর বিজেপির অনেকটাই ভোট কমে গেছিল। তো কংগ্রেস প্রার্থী যে ভোটটা পেয়েছিলেন না, তার মধ্যে কংগ্রেসের লোকেদের ভোট যেমন ছিল, তেমনি সিপিএম এর লোকদের ভোটও ছিল। তো দুটো মিলিয়ে এবার যদি তারা আলাদা আলাদা করে লড়াই করে, তাহলে কংগ্রেস ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি কতটুকু ভোট পায়, সিপিএম এর ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি কতটুকু ভোট পায়, এইটা দেখার মতন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ 2028-এর বিধানসভা নির্বাচনের আগে এডিসি নির্বাচনের হিসাবটা যেমন খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার আমাদের রাজ্যে কিন্তু 20টি এসটি রিজার্ভ সিট রয়েছে। সেগুলোতে কোনখানে কি রকম রেজাল্ট হচ্ছে, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, বিজেপির অবস্থা, বিজেপি কি শুধরাতে পেরেছে কিনা, আপনার তীব্রামথা কি তার যে ভোট ব্যাংকটা তৈরি সে করেছে গত কয়েক বছরে, সেটাকে সে ধরে রাখতে পারছে কিনা বা বাড়াতে পারছে কিনা, সেগুলো কিন্তু হিসাবে আসবে। 2018-র বিধানসভা নির্বাচনের যে প্রাথমিক হিসাব হবে, তাতে কিন্তু এগুলি আসবে। এমনিতে পরিবেশ কিন্তু বিজেপির জন্য খুব একটা সুখের না, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। মানুষ আগে যারা মুখ খুলে তাদের কথা বলতো না, ভয় পেত, তারা কিন্তু এখন পরিষ্কার রাস্তায় দাঁড়িয়ে, হাটে মাঠে ঘাটে বাজারে যেখানে সুযোগ পায়, তারা কিন্তু তাদের কথা কিন্তু বলে, এখন বলতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু বিজেপির জন্য একটা প্রতিকূল পরিবেশ। কারণ হলো কি, এই কথা আরো বিশেষভাবে বলার একটা কারণ হলো কি, বিজেপি তো শুরু থেকে 18 থেকেই ক্ষমতায় আসার পর থেকে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল এবং ভয়টাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিয়েছিল। তার কারণে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে বা কোথাও যদি প্রতিবাদ করতো, কোনো কথা যদি বিজেপির বিপক্ষে যদি বলতো, তাহলে তার বাড়ি ঘরে হামলা টামলা ইত্যাদি করা ডরা এগুলি সব করতো। এইগুলি করতে করতে এমন একটা মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি করে দিয়েছে যে, এবং এমন একটা মানে কি বলবো, বিতৃষ্ণাও তৈরি করে দিয়েছে, যেটার জন্য মানুষ যখন সুযোগ পেয়েছে, বিশেষ করে দিল্লিতে লোকসভা নির্বাচনে বিজেপি ধারাস করে একেবারে 303 থেকে 240-এ নেমে যাওয়ার পরে, তখন থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে কথা বলতে শুরু করে। বিরোধী দলগুলোর বিভিন্ন সভা সমাবেশে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে। তার কারণেই দেখবেন গত 1.5 বছর ধরে কংগ্রেস নিয়মিতভাবে কিছু না কিছু প্রোগ্রাম করে আসছে। মানে বিধানসভা নির্বাচনের যেখানে এখনো 2 বছর বাকি, সেখানে কংগ্রেস আজকে থেকে 1.5 বছর আগে থেকে রাজ্যের মাটিতে কিন্তু তার মানে রাজনৈতিক কর্মসূচি সে করতে শুরু করেছে। এটা কংগ্রেসের ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা, আমি বহুবার বলেছি। সিপিএম সারা বছর করে, ক্ষমতায় থাকলে বা না থাকলে সারা বছর করে, কিন্তু সিপিএম এর প্রোগ্রামগুলিতে দেখার মতন বিষয় হলো ইয়াং তরতাজা তরুণীদের মানে অংশগ্রহণ খুব কম। বৃদ্ধ যারা রিটায়ার্ড পার্সন, যাদের আর কোনো কাজ নাই, বাড়িতে বসে থাকলে বরং শরীর খারাপ হতে পারে, ডাক্তার বলে দিয়েছে যে নিয়মিতভাবে হাঁটবেন, হাঁটাহাঁটি করা দরকার, একটু শরীরটাকে সচল রাখার জন্য মাঝে মাঝে
করে পদযাত্রা করা দরকার। তাদের জন্য এটা শারীরিক একটা কসরত, কারণ শরীরকে সুস্থ রাখার জন্য সুগার নিয়ন্ত্রণ করার জন্য ডাক্তার অনেক সময় বলে দেয় যে তারা যাতে হাঁটাহাঁটি করে। তো এই কারণে এই মানুষগুলোর জন্য সিপিএম এর প্রোগ্রামগুলো একটা বেশ ভালো ব্যাপার। তার কারণে সিপিএম যখনই প্রোগ্রাম করে দেখবেন লম্বা লম্বা আপনার ইয়ে হয়, মানে মিছিল হয়। সেই মিছিলে কিন্তু অনেকটাই নিস্তেজ থাকে, কিন্তু জাস্ট হেঁটে যায়, ডাক্তার বলেছে বলে হাঁটে তারা, এর বেশি কিন্তু কিচ্ছু থাকে না। কিন্তু প্রাণে থাকে তুলনামূলকভাবে কংগ্রেসের প্রোগ্রামগুলিতে। বিজেপির প্রোগ্রামগুলোতে এখনও তরতাজা যুবক যুবতীর অংশগ্রহণ থাকলেও তাদের মনটা কিন্তু বিজেপির মধ্যে নাই। একটা বিরাট অংশের মানুষের মনটা কিন্তু অন্য কোথাও। তার কারণে তাদের শরীরে জোর থাকলেও মনের মধ্যে জোরটা কম দেখা যায়। এরকম একটা অবস্থাতে 9 তারিখ আর 13 তারিখ দুটো নির্বাচনে রাজ্যে খুব জমজমাট থাকবে আগামী দিনগুলো। আর শেষ করার আগে এটা বলে দিই, সম্ভবত 13 তারিখ এডিসি নির্বাচন হবে না, হয়তো বা আমার ধারণা দিয়ে বলছি, যেহেতু বিজেপি থেকে দাবি জানানো হয়েছে দিনটি পরিবর্তন করার জন্য, এটা নির্বাচন কমিশন আগে থেকেই জানতো বলে আমার ধারণা। সুতরাং এটা নির্বাচন কমিশন আর বিজেপির মধ্যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে হয়েছে, যাতে বিজেপি এই তারিখটি পরিবর্তন করার দাবি জানাতে পারে, আর সেই দাবি নির্বাচন কমিশন মেনে নিয়ে তারিখটি পরিবর্তন করে দেবে। বিজেপির তারাও আগামী কয়েকদিন খুব ভালো করে প্রচার করবে যে তারা এই রাজ্যের সংস্কৃতির জন্য, ধর্মের জন্য কতটুকু তারা চিন্তাশীল। সুতরাং এই মজার মজার জিনিসগুলো আপনারা দেখবেন, আরো অনেক মজার কাহিনী হবে এই নির্বাচনগুলোতে। দেখার জন্য আমাদের সবাইকেই নির্বাচনের দিকে তাকিয়ে থাকতে হবে। ভালো থাকবেন সবাই, যত্ন খুলুম খা, সবাইকে নমস্কার, জয় বাবা গড়িয়া।